আসসালামু আলাইকুম। লিজেন্স পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমরা ডিইউএ ইউনিট 2019-20 বায়োলজি কোশ্চেন সলভ করব। তো আমরা জানি যে গত বছর থেকে ঢাকা ভার্সিটির কোশ্চেন প্যাটার্নে একটু চেঞ্জ আসছে। তো চেঞ্জটা কি এটা সম্পর্কে একটু আমি বলবো, খুবই সংক্ষেপে বলবো। তো আমরা জানি যে ঢাকা ভার্সিটিতে টোটাল নাম্বার এ ইউনিটে টোটাল নাম্বার 120 4 সাবজেক্টের জন্য। তাহলে টোটাল 120, আর এর মধ্যে এমসিকিউ 75, আর রিটেনের জন্য 45। তাহলে আমি তো সলভ করবো আজকে বায়োলজি শুধু। তো বায়োলজি পার্টে নাম্বার 30। তো এটা দিয়ে আমি বুঝাচ্ছি। তো বায়োলজিতে 30, তো বায়োলজি যদি 30 হয়, এটা বায়োলজির এমসিকিউ পার্টে নাম্বার টোটাল 18.75। তো এমসিকিউ থাকবে 15টা এমসিকিউ নাম্বার 1.25 করে 18.75। আর রিটেনে 11.25। তো গত বছর 4টা কোশ্চেন ছিল রিটেনে, 4টা রিটেনের কোশ্চেনের জন্য 11.25। এই মোট 30 নম্বর। তাহলে আজকে আমি বায়োলজির কোশ্চেন সলভ করব। তো বায়োলজিতে যে 15টা এমসিকিউ ছিল, এই 15টা এমসিকিউর মধ্যে 8টা কোশ্চেন ছিল বোটানি থেকে, আর 7টা কোশ্চেন ছিল জুলজি থেকে। তো প্রথমে আমরা বোটানির যে কোশ্চেন 8টা কোশ্চেন সলভ করব, তারপরে আমরা জুলজি সলভ করব, এবং এরপরে আমরা রিটেন কোশ্চেনও সলভ করব। আচ্ছা, তাহলে আমরা চলে যাই কোশ্চেনে। তাহলে প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন যে পনির তৈরিতে ব্যবহৃত এনজাইমের নাম কি? আচ্ছা, পনির দুধ থেকে পনির তৈরি করা হয়, এই পনির তৈরিতে ব্যবহৃত এনজাইমের নাম কি? তো এই কোশ্চেনটা করা হয়েছে বোটানির 3য় অধ্যায় অর্থাৎ কোষ রসায়ন থেকে। এনজাইমের যে পার্টটুকু আছে, এনজাইমের ব্যবহার থেকে করা হয়েছে। তো এই পনির তৈরিতে ব্যবহৃত এনজাইমের নাম রেনিন। তাহলে এটার উত্তর রেনিন। এটা উত্তর। রেনিন পনির তৈরিতে ব্যবহৃত হয়। এবং বাকি এনজাইমগুলো দেখো, বাকি যে পয়েন্টগুলো আছে এ, সি আর ডি, এখানে যে পেপিন আছে, এই পেপিন হজম সংশোধনে ব্যবহার করা হয়। তো আমাদের যদি কখনো হজমে গোলমাল হয়, অর্থাৎ কোনো খাবার যদি হজম করতে সমস্যা হয়, তখন এই পেপিন এনজাইমটা কাজে লাগে। এরপরে দেখো ক্যাটালেস এনজাইম। তো এই ক্যাটালেস এনজাইম, এই এনজাইমটা থাকে আমাদের দেহে যে কোষ আছে, কোষের একটা অঙ্গাণু পারক্সিজম। এই পারক্সিজমে ক্যাটালেস থাকে। তো পারক্সিজমে এই ক্যাটালেসটা কী করে? তো পারক্সিজম কোষে অবস্থিত হাইড্রোজেন পারক্সাইড এটাকে গ্রহণ করে। তো হাইড্রোজেন পারক্সাইড খুবই বিষাক্ত একটা পদার্থ। এই হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেন তৈরি করা এই ক্যাটালেজের কাজ। তাহলে ক্যাটালেজ হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেন তৈরি করে। আচ্ছা, এরপরে দেখো পেকটিন। এই পেকটিনের কাজ ফলের রস তৈরিতে ব্যবহার করা হয়। এটা ফলের রস তৈরিতে ব্যবহার করা হয়। আচ্ছা, তো এই টপিক থেকে অর্থাৎ এনজাইমের ব্যবহার টপিক থেকে আরও কিছু কোয়েশ্চেন আছে। যেমন তোমার একটা এনজাইম ট্রিপসিন। এই ট্রিপসিন এনজাইম চোখের ছানি অপারেশনে ব্যবহার করা হয়। চোখের ছানি অপারেশনে বিজ্ঞানী জোসেফ স্পিনা এই ট্রিপসিন ব্যবহার করে সর্বপ্রথম চোখের ছানির অস্ত্রোপচার করেন। তাহলে আমাদের প্রথম কোশ্চেন ছিল পনির তৈরিতে ব্যবহৃত এনজাইমের নাম কি? এনজাইমটার নাম রেনিন। আচ্ছা, তাহলে আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাই। তো বোটানির দ্বিতীয় কোশ্চেন কোনটি পত্রঝরা উদ্ভিদ? আচ্ছা, এই প্রশ্নটা করা হয়েছে বোটানির শেষ যে অধ্যায় 12তম অধ্যায় সেখান থেকে। তো এখানে দেখো, এটার উত্তর পত্রঝরা উদ্ভিদ। আচ্ছা, প্রথমে আমরা জানি যে পত্রঝরা উদ্ভিদ কাকে বলে। তো পত্রঝরা, পত্র মানে পাতা, ঝরা মানে ঝরে পড়া। অর্থাৎ যে সমস্ত অঞ্চলে বছরের একটা নির্দিষ্ট সময়ে গাছের পাতা ঝরে যায়, সাধারণত শীতকালে গাছের পাতা ঝরে যায় এবং বসন্তকালে আবার গাছে পাতা আসে। তো ওই সব অঞ্চলের উদ্ভিদকে বলা হয় পত্রঝরা উদ্ভিদ। তো পত্রঝরা উদ্ভিদ এখানে দেখো 3 নম্বর অপশন শরিয়া রোবুস্তা। তো শরিয়া রোবুস্তা শাল গাছ, শাল। তো আমরা জানি যে আমাদের ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, তারপর কুমিল্লা, এইসব অঞ্চলে শালবন আছে। এই শালবনগুলোর সাধারণত শীতকালে গাছের পাতা ঝরে যায় এবং
বসন্তকালে আবার পাতা আসে, এই জন্য এটাকে বলা হচ্ছে শালবন। যেহেতু শাল গাছ থাকে, শাল গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে শরিয়া রোবুস্তা। এখন বাকি অপশনগুলো আমরা দেখি। বাকি অপশনগুলো হচ্ছে, দেখো প্রথম অপশনটা হচ্ছে পোঙ্গামিয়া পিনাটা, এটা হচ্ছে করজ গাছের সাইন্টিফিক নেম, করজ গাছ। তো এই করজ গাছ হচ্ছে বাংলাদেশের চিরসবুজ ও উপচিরসবুজ বনাঞ্চলের একটা উদ্ভিদ। আর এটা হচ্ছে চিরসবুজ এবং উপচিরসবুজ বনাঞ্চলের একটা উদ্ভিদ। এরপরে হচ্ছে এই যে এই দুইটা উদ্ভিদ, দেখো এটা হচ্ছে হেরিটেরিয়া পমিস, এটা হচ্ছে সুন্দরী গাছের সাইন্টিফিক নেম, এটা হচ্ছে সুন্দরী গাছ। আর সেরিওপস ডিকান্ড্রা, এটা হচ্ছে গরান গাছের সাইন্টিফিক নেম। তো এই দুইটা উদ্ভিদ হচ্ছে আমাদের বাংলাদেশে যে ম্যানগ্রোভ বন আছে অর্থাৎ সুন্দরবন, এই সুন্দরবনের উদ্ভিদ। আচ্ছা, তাহলে উত্তরটা হচ্ছে যে কোনটি পত্রজরা উদ্ভিদ, এটা হচ্ছে শরিয়া রোবুস্তা। তো তোমাদের কাজ হচ্ছে যে এই বৈজ্ঞানিক নামগুলো শেখা, অর্থাৎ 12তম অধ্যায়ে আমাদের বাংলাদেশের যে সমস্ত উদ্ভিদ আছে, পত্রজরা উদ্ভিদ, তারপর হচ্ছে চিরসবুজ উপচিরসবুজ এর উদ্ভিদ এবং ম্যানগ্রোভ বনাঞ্চলের যে উদ্ভিদ, এগুলোর নাম এবং অবশ্যই সায়েন্টিফিক নামগুলো শিখে ফেলা, তাহলে তোমরা উত্তর করতে পারবে ইনশাল্লাহ। তাহলে কোনটি পত্রজরা উদ্ভিদ, উত্তর হচ্ছে শরিয়া রোবুস্তা অর্থাৎ শাল গাছ। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, তাহলে আমাদের 3 নম্বর কোশ্চেন হচ্ছে যে মানব জিনোমে ক্ষারক যুগলের সংখ্যা কত। তো আগে আমরা কোশ্চেনটাকে বুঝে নিই যে আসলে কোশ্চেনে কি বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে ক্ষারক যুগলের সংখ্যা কত। তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে যে আসলে ক্ষারক যুগল কি। তো আমরা যখন ডিএনএর গঠন যখন পড়ি, তো ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, এরকম 2টা সূত্রক থাকে এবং এই 2টা সূত্রকের এরকম করে কতগুলো নাইট্রোজেন বেস থাকে, জোড়ায় জোড়ায় নাইট্রোজেন বেস থাকে। তো আমরা জানি ডিএনএতে অ্যাডেনিনের সাথে থাকে হচ্ছে থাইমিন, আর গুয়ানিনের সাথে থাকে সাইটোসিন, অর্থাৎ থাইমিনের সাথে অ্যাডেনিন, সাইটোসিনের সাথে গুয়ানিন। আচ্ছা, তো এই যে ডিএনএতে অবস্থিত এর সাথে টি, অর্থাৎ অ্যাডেনিনের সাথে থাইমিন আর হচ্ছে গুয়ানিনের সাথে সাইটোসিন থাকে। তো অ্যাডেনিন আর থাইমিন, তাহলে এখানে নাইট্রোজেন বেস হচ্ছে 2টা, একটা অ্যাডেনিন আর একটা হচ্ছে থাইমিন, বা নাইট্রোজেন বেস বা ক্ষারক যুগল। তাহলে যেহেতু এটা জোড়ায় জোড়ায় থাকে, তাহলে এটাকে বলা হচ্ছে বেস পেয়ার বা ক্ষারক যুগল। তো তাহলে মানুষের ডিএনএতে এরকম ক্ষারক যুগল বা বেস পেয়ার কয়টা থাকে। তো এই কোশ্চেনটা করা হয়েছে হচ্ছে 11 অধ্যায় থেকে, বোটানির 11 অধ্যায় থেকে। তো ওইখানে জিনোম সিকোয়েন্সিং নামে একটা টপিকস আছে, সেখানে একটা ছক দেওয়া আছে, ছক থেকে। তো ওই ছকে তথ্য দেওয়া আছে যে মানব জীবনে ক্ষারক যুগলের সংখ্যা হচ্ছে 3.2 বিলিয়ন। 3.2 বিলিয়ন। আচ্ছা, এই 3.2 বিলিয়নকে আমরা 3 বিলিয়নে ধরলাম আর কি। 3 বিলিয়ন যদি ধরি, তো আমরা জানি 1 বিলিয়ন ইকুয়াল টু হচ্ছে 1000 মিলিয়ন, 1000 মিলিয়ন। তাহলে 3 বিলিয়ন সমান সমান কত, 3 × 1000 ইকুয়াল টু 3000 মিলিয়ন। তাহলে উত্তরটা হচ্ছে 3000 মিলিয়ন, অর্থাৎ মানব জিনোমে ক্ষারক যুগলের সংখ্যা হচ্ছে 3000 মিলিয়ন। আচ্ছা, তো এই অধ্যায় থেকে ওই টপিকস, অর্থাৎ ওই ছকটাতে আরও কিছু কিছু উদ্ভিদ, যেমন তোমার হচ্ছে ইকোলাই, ইস্ট, ছত্রাক এবং আরও কয়েকটা উদ্ভিদের ক্ষারক যুগলের সংখ্যা এবং সেখানে হচ্ছে জিনোম সংখ্যা দেওয়া আছে। তো এখান থেকে আরেকটা তথ্য মনে রাখতে পারো যে মানব জিনোমে প্রকাশিত জিন সংখ্যা, মানব জিনোমে প্রকাশিত জিন সংখ্যা, প্রকাশিত বলতে এখন পর্যন্ত যেগুলো আবিষ্কার হয়েছে সেটার সংখ্যা হচ্ছে প্রায় 25,000 এবং অনেক হচ্ছে আবিষ্কার হয় না, আস্তে আস্তে আবিষ্কার হবে। তো ওই ছকটাতে তাহলে 2টা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে জিন সংখ্যা আর একটা হচ্ছে ক্ষারক যুগল সংখ্যা। তাহলে এই প্রশ্নটা ছিল মানব জিনোমে ক্ষারক যুগলের সংখ্যা কত, সেটা হচ্ছে 3000 মিলিয়ন। সাথে তোমরা যেহেতু এখান থেকে কোশ্চেন আসছে, তো পরবর্তী বছরগুলোর জন্য তোমরা সাথে সাথে জিন সংখ্যাটা পড়ে ফেলবা। সেখানে দেওয়া আছে ইস্ট দেওয়া আছে, তারপর ছত্রাক দেওয়া আছে এবং আরও কয়েকটা উদ্ভিদ দেওয়া আছে। এই উদ্ভিদগুলোর ক্ষারক যুগলের সংখ্যা এবং জিন সংখ্যা কত সেটা পড়ে ফেলতে হবে। আচ্ছা, তাহলে উত্তরটা হচ্ছে মানব জীবনে ক্ষারক যুগলের সংখ্যা কত, 3000 মিলিয়ন। আমরা তাহলে পরের প্রশ্নে যাই। তাহলে আমাদের বোটানির 4 নম্বর কোশ্চেন হচ্ছে কোন উদ্ভিদটি বাংলাদেশে বিলুপ্ত প্রায়। আচ্ছা, এই প্রশ্নটা করা হয়েছে হচ্ছে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ, যে অধ্যায়টা 7ম অধ্যায়, সেখান থেকে। তো এটার উত্তর হচ্ছে পোডোকার্পাস নেরিফোলিয়া। পোডোকার্পাস নেরিফোলিয়া। তো এটা হচ্ছে একটা নগ্নবীজি উদ্ভিদ। তো বাংলাদেশে 5টা নগ্নবীজি উদ্ভিদ হচ্ছে বিলুপ্ত প্রায়, তার মধ্যে একটা হচ্ছে পোডোকার্পাস নেরিফোলিয়া। এই উদ্ভিদটা বাংলাদেশে হচ্ছে বাঁশপাতা নামে পরিচিত, বাঁশপাতা নামে পরিচিত। তো 5টা যেহেতু হচ্ছে বিলুপ্ত প্রায় উদ্ভিদ, তো বাকি 4টা হচ্ছে, একটা হচ্ছে সাইকাস পেকটিনাটা,
সাইকাস পেকটিনাটা এবং নেটামগণের আরও 3টা উদ্ভিদ। নেটামের 3টা, সাইকাস পেকটিনেটা এবং পোডোকার্পাস নেরিফোলিয়া, এই 5টা উদ্ভিদ হচ্ছে নগ্নবীজ উদ্ভিদ হচ্ছে বাংলাদেশে বিলুপ্ত প্রায়। তাহলে উত্তর হচ্ছে পোডোকার্পাস নেরিফোলিয়া। তো বাকি অপশনগুলো একটু দেখি। তো প্রথমটা ছিল হচ্ছে টেরিস ভিটাটা, এটা হচ্ছে টেরিস যেহেতু আছে আমরা জানি টেরিস মানে হচ্ছে ফার্ন, তাহলে এটা হচ্ছে একটা ফার্ন উদ্ভিদ, এটা হচ্ছে একটা ফার্ন উদ্ভিদ। এরপরে সাইকাস সেরিভোলিউটা, এই সাইকাস সেরিভোলিউটাও কিন্তু একটা নগ্নবীজ উদ্ভিদ, কিন্তু এই উদ্ভিদটা বাংলাদেশে বাগানে লাগানো অবস্থায় পাওয়া যায়, বাগানে লাগানো অবস্থায় পাওয়া যায় এটা। আচ্ছা, এবং নেরিয়াম ইন্ডিকা এটা হচ্ছে করবী উদ্ভিদ। তো তোমরা সবাই রক্ত করবী উদ্ভিদের নাম শুনছো, যেটা বাগানে হচ্ছে সৌন্দর্যবর্ধক একটা উদ্ভিদ হিসেবে লাগানো হয়। এই করবীটা হচ্ছে একটা গুল্ম জাতীয় উদ্ভিদ, এটা হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ। তাহলে প্রশ্নটা ছিল কোন উদ্ভিদটি বাংলাদেশে বিলুপ্ত প্রায়, উত্তর হচ্ছে পোডোকার্পাস নেরিফোলিয়া, যেটা বাংলাদেশে বাঁশপাতা নামে পরিচিত। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে কোন অ্যামাইনো অ্যাসিডের জন্য 4টি কোড রয়েছে। আচ্ছা, তাহলে কোশ্চেনটা আমরা আগে একটু বুঝে নিই যে আসলে এখানে কোশ্চেনে কি বলা হয়েছে। অ্যামাইনো অ্যাসিডের জন্য 4টি কোড রয়েছে। আসলে কোড কি? কোড হচ্ছে যে আমরা জানি যে এটা হচ্ছে ডিএনএ তো হচ্ছে 2টা ডাবল হেলিক্স থাকে, 2টা চক্র থাকে। তো এই চক্রে নাইট্রোজেন বেসগুলো জোড়ায় জোড়ায় থাকে, অ্যাডেনিনের সাথে থায়ামিন, তারপর গুয়ানিনের সাথে সাইটোসিন, এরপরে হচ্ছে সাইটোসিনের সাথে গুয়ানিন থাকে। আচ্ছা, তো আমি 3টাই দেখাইলাম। এরপর এটাকে কোড করে হচ্ছে, এটাকে হচ্ছে নকল করে, অর্থাৎ এখানে যে মেসেজ থাকে, অর্থাৎ পাশাপাশি 3টা অ্যামাইনো অ্যাসিডের জন্য একটা অ্যামাইনো অ্যাসিড, পাশাপাশি 3টা নাইট্রোজেন বেসের জন্য একটা অ্যামাইনো অ্যাসিড নির্দেশিত হয়, এটাকে কোড করে হচ্ছে এমআরএনএ। তাহলে এটা যদি এমআরএনএ হয়, তাহলে এমআরএনএতে টি এর পরিবর্তে আসে হচ্ছে এ, সি এর পরিবর্তে আসবে হচ্ছে জি, আর জি এর পরিবর্তে আসবে হচ্ছে সি। আচ্ছা, এই যে পাশাপাশি 3টা নাইট্রোজেন বেস, এই পাশাপাশি 3টা নাইট্রোজেন বেসকে বলা হয় কোডন বা কোড বলা হয়। এক বচনে হচ্ছে কোডন আর বহু বচনে হচ্ছে কোড। আচ্ছা, তো এরকম কোড আছে হচ্ছে মোট 64টা। তাহলে 64টা কোড আছে। এই 64টা কোডের মধ্যে 3টা কোড হচ্ছে স্টপ কোডন, অর্থাৎ এই কোডগুলো যদি থাকে তাহলে ওই ট্রান্সক্রিপশনটা বন্ধ হয়ে যাবে, ট্রান্সক্রিপশন অর্থাৎ এমআরএনএ তৈরিটা বন্ধ হয়ে যাবে। আর বাকি 61টা কোড হচ্ছে যে আমাদের 20টা অ্যামাইনো অ্যাসিড থাকে, তো অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মোট 20টা, এই 20টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। আচ্ছা, তাহলে 20টার জন্য কয়টা কোড থাকে? 61টা। তাহলে স্বভাবত এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য এক বা একাধিক কোড থাকতে পারে, যেহেতু 20টা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, কোড হচ্ছে 61টা। তো কারোর জন্য একটা কোড, কারোর জন্য 2টা কোড, কারোর জন্য 3টা 4টা। তাহলে এখানে অপশনগুলো দেখো, লিউসিন, আর্জিনিন, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান। তো লিউসিনের জন্য কোড থাকে হচ্ছে 6টা, আর্জিনিনের জন্য কোড থাকে হচ্ছে 6টা, ভ্যালিনের জন্য 4টা, আর ট্রিপ্টোফ্যানের জন্য থাকে হচ্ছে একটা কোড থাকে। তাহলে প্রশ্ন ছিল যে কোন অ্যামাইনো অ্যাসিডের জন্য 4টি কোড রয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে ভ্যালিনের জন্য 4টা কোড রয়েছে। তাহলে উত্তর হচ্ছে ভ্যালিন। এই প্রশ্নটা করা হয়েছে হচ্ছে বোটানি প্রথম অধ্যায়ের সেই যে টপিক জেনেটিক কোড, সেখানে একটা বড় একটা ছক দেওয়া আছে, ওই ছকের মধ্যে 64টা কোড দেওয়া আছে, সেখান থেকে প্রশ্নটা করা আছে। তাহলে উত্তর হচ্ছে ভ্যালিন। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে বোটানির কোন অঙ্গাণুতে অক্সিজোম দেখা যায়। আচ্ছা, তো উত্তরটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই প্রশ্নটা করা হয়েছে প্রথম অধ্যায়ের একটা টপিকস মাইটোকন্ড্রিয়া এখান থেকে। তো আমরা এটার ব্যাখ্যাটা একটু দেখি। তো মাইটোকন্ড্রিয়া যদি আমি আঁকি, তাহলে মাইটোকন্ড্রিয়ার হচ্ছে 2টা আবরণ থাকে, বাইরের আবরণটা সোজা থাকে, ভেতরের আবরণটা ভেতরের দিকে বিভিন্নভাবে এরকম করে ভাঁজ হয়ে থাকে, বাইরের আবরণটা হচ্ছে মসৃণ, ভেতরের আবরণটা বিভিন্নভাবে ভাঁজ হয়ে থাকে। এই যে ভেতরের আবরণটা ভাঁজ হওয়া অংশগুলা, এই ভাঁজ হওয়া অংশগুলোকে বলা হয় ক্রিস্টি। এগুলো হচ্ছে ক্রিস্টি। এই ক্রিস্টির গায়ে অসংখ্য গোলাকার ছোট ছোট বস্তু দেখা যায়। এই গোলাকার বস্তুগুলোর নাম হচ্ছে অক্সিজোম। এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য প্রচুর পরিমাণে এখানে এনজাইম থাকে অক্সিজোমে। আচ্ছা, তাহলে উত্তরটা হচ্ছে যে কোন অঙ্গাণুতে অক্সিজেন দেখা যায়, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই প্রশ্নটি করা হয়েছে প্রথম অধ্যায়ের মাইটোকন্ড্রিয়া টপিক্স থেকে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই।
ই করলে সমস্যা। তাহলে আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বোটানির পৈসি গোত্রের উদ্ভিদের ফলকে কি বলে। আচ্ছা, এই প্রশ্নটা করা হয়েছে হচ্ছে সপ্তম অধ্যায় থেকে বোটানির নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ, সেখানে পৈসি গোত্রর ওইখান থেকে প্রশ্নটা করা হয়েছে। তো এটার উত্তরটা হচ্ছে পৈসি গোত্রের উদ্ভিদের ফলকে বলা হচ্ছে ক্যারিওপসিস। তো পৈসি গোত্রের একটা উদ্ভিদ হচ্ছে ধান, তো ধান হচ্ছে ক্যারিওপসিস ধরনের ফল। আচ্ছা, এখন বাকি অপশনগুলো একটু আমরা দেখি। এখানে আছে হচ্ছে বেরি, এই বেরি হচ্ছে, বেরির উদাহরণ হচ্ছে কলা, তো কলার ফলটা হচ্ছে বেরি ধরনের। আচ্ছা, এরপরে দেখো পট, তো আসলে পট হচ্ছে লিগিউমের আর এক নাম হচ্ছে পট, লিগিউমের আর এক নাম হচ্ছে পট। তো লিগিউমের উদাহরণ হচ্ছে বা পটের উদাহরণ হচ্ছে তোমার যেমন মটরশুঁটি, মটরশুঁটি, তারপর হচ্ছে শিম, এই জাতীয় উদ্ভিদগুলো হচ্ছে উদ্ভিদের ফল হচ্ছে পট জাতীয়। এরপর হচ্ছে ক্যাপসিউল, ক্যাপসিউল উদাহরণ হচ্ছে ঢেঁড়স, ঢেঁড়স এটা হচ্ছে ক্যাপসুল জাতীয় ফল। তাহলে আমাদের প্রশ্নটা ছিল পৈসি গোত্রের উদ্ভিদের ফলকে কি বলে, উত্তর হচ্ছে ক্যারিওপসিস। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। হচ্ছে কোনটির পরিবহন তন্ত্র আছে কিন্তু ফল হয় না। আচ্ছা, অপশনগুলো হচ্ছে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, স্পারমেটোফাইটা। তো এই প্রশ্নটা করা হয়েছে হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ অধ্যায়, অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে। তো সপ্তম অধ্যায় থেকে এখানে যে নগ্নবীজি উদ্ভিদ টেরিডোফাইটা, নগ্নবীজি, সরি, এটা প্রশ্নটা করা হয়েছে হচ্ছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা উদ্ভিদ, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে করা হয়েছে। তো এটার উত্তর হচ্ছে টেরিডোফাইটা। তো টেরিডোফাইটা, তো দেখো এই বিষয়টা আসলে মনে রাখা খুবই সহজ। তো আমরা যদি একটু দেখি, তো তোমরা জানো যে আমাদের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই যে এই তিনটা অধ্যায় আছে, তিনটা অধ্যায়ে ছয়টা উদ্ভিদ, 6 ধরনের উদ্ভিদ নিয়ে কথা বলা হয়েছে। তো চতুর্থ অধ্যায়ে আছে হচ্ছে শৈবাল আর ছত্রাক। তো চতুর্থ অধ্যায় হচ্ছে শৈবাল আর হচ্ছে ছত্রাক। আচ্ছা, এরপর হচ্ছে পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় হচ্ছে ব্রায়োফাইটা আর হচ্ছে টেরিডোফাইটা, মজবর্গীয় উদ্ভিদ এবং ফার্নবর্গীয় উদ্ভিদ। আচ্ছা, এবং লাস্ট হচ্ছে যে সপ্তম অধ্যায়, সেখানে কথা বলা হয়েছে নগ্নবীজি উদ্ভিদ, নগ্নবীজি উদ্ভিদ এবং আবৃতবীজি উদ্ভিদ নিয়ে কথা বলা হয়েছে। আচ্ছা, তো এটা কিন্তু আমাদের যে বইয়ে এই টপিকসগুলো দেওয়া আছে, তো এগুলা কিন্তু আসলে উদ্ভিদগুলো আস্তে আস্তে উন্নত হচ্ছে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে যত যাওয়া যাচ্ছে উদ্ভিদগুলো কিন্তু আস্তে আস্তে উন্নত হচ্ছে। শৈবাল, ছত্রাক থেকে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা বেশি উন্নত, তার থেকে নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ বেশি উন্নত। আচ্ছা, তো এটা আমরা সহজেই মনে রাখতে পারি। যদি আমরা ধরি যে হচ্ছে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় কাদেরকে, মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় কাদেরকে। আচ্ছা, তো এই শৈবাল ছত্রাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। বায়োফাইটাকে কিছু কিছু বায়োফাইটাকে ভাগ করা যায় না, আবার কিছু কিছু বায়োফাইটাকে ভাগ করা যায়। টেরিডোফাইটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, তাহলে নিচের দিকে অবশ্যই এগুলো সবগুলোকে ভাগ করা যাবে, অর্থাৎ উপর দিকে যাচ্ছিল না, মূল কাণ্ড পাতায় ভাগ করা, নিচের দিকে সবগুলোকে ভাগ করা যায়। এরপরে আমরা আসি হচ্ছে ফুল, ফুল কোথায় হয়। তো ফুল কোথায় হয়, এই শৈবাল ছত্রাকে ফুল হয় না, ব্রায়োফাইটায় ফুল হয় না, এই টেরিডোফাইটায় হচ্ছে ফুল হয় না, এখানে ফুল হয় না। নগ্নবীজি উদ্ভিদে ফুল হয় না, আবৃতবীজি উদ্ভিদে ফুল, সরি, নগ্নবীজি উদ্ভিদে ফুল হয়, আবৃতবীজি উদ্ভিদে ফুল হয়। এরপরে আসা হচ্ছে বীজ, যেহেতু ফুল হয়, ফুল থেকে বীজ হয়, তো এখানে শৈবাল ছত্রাকে বীজ হয় না, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এখানেও বীজ হয় না। নগ্নবীজি উদ্ভিদে বীজ হয়, আবৃতবীজি উদ্ভিদেও বীজ হয়। এরপরে আমরা আসি হচ্ছে ফলে। আচ্ছা, তো শৈবাল ছত্রাকে তো অবশ্যই ফল হবে না, ব্রায়োফাইটা, টেরিডোফাইটায় ফল হবে না, টেরিডোফাইটায় হবে না, নগ্নবীজি উদ্ভিদে ফল হয় না, আবৃতবীজি উদ্ভিদেও ফল হয় না। আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন ছিল হচ্ছে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, স্পারমেটোফাইটা। তো থ্যালোফাইটা হচ্ছে শৈবাল এবং ছত্রাক, এটা হচ্ছে শৈবাল, ছত্রাক। ব্রায়োফাইটা হচ্ছে মজবর্গীয় উদ্ভিদ, টেরিডোফাইটা হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ, এবং স্পারমেটোফাইটা এটা হচ্ছে যাদের বীজ আছে। আচ্ছা, তাহলে পরিবহন তন্ত্র আছে কোনটায়, এখন আমরা তাহলে পরিবহন তন্ত্রটা দেখি। তাহলে পরিবহন তন্ত্র, তো শৈবাল ছত্রাকে পরিবহন তন্ত্র থাকে না, ব্রায়োফাইটায় হচ্ছে পরিবহন তন্ত্র থাকে না, টেরিডোফাইটায় পরিবহন তন্ত্র আছে, নগ্নবীজি উদ্ভিদে পরিবহন তন্ত্র আছে, আবৃতবীজি পরিবহন তন্ত্র। তার টেরিডোফাইটা দেখো এখানে কিন্তু পরিবহন তন্ত্র আছে, কিন্তু এখানে কি ফল হয় না, তাহলে উত্তর হচ্ছে টেরিডোফাইটা। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই।
এরপরে আমার পরবর্তী প্রশ্নগুলো যে আসবে এগুলো হচ্ছে প্রাণীবিজ্ঞান থেকে। তো প্রাণীবিজ্ঞানের প্রথম প্রশ্ন ছিল শিকাকোষ যে পর্বের বৈশিষ্ট্য। তাহলে শিকাকোষ কোন পর্বের বৈশিষ্ট্য? শিকাকোষ হচ্ছে এখানে প্লাটিহেলমিনথেস, এই পর্বের বৈশিষ্ট্য হচ্ছে শিকাকোষ। তাহলে শিকাকোষ কোনটির বৈশিষ্ট্য? শিকাকোষ হচ্ছে প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য। আচ্ছা, তো এখন দেখো এই প্রশ্নটা করা হয়েছে প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায়ের পর্বগুলো প্রথমে দেখো এই যে আর্থ্রোপোডা পর্ব, এই আর্থ্রোপোডা পর্বে এখানে রেচনাঙ্গ হিসেবে থাকে হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। এরপর অ্যানেলিডা পর্বে এখানে রেচনাঙ্গ হিসেবে থাকে হচ্ছে নেফ্রিডিয়াম এবং প্লাটিহেলমিনথেসে এখানে রেচনাঙ্গ হিসেবে থাকে হচ্ছে শিখাকোষ। এবং মলাস্কাতে এখানে রেচনাঙ্গ সম্পর্কে বলা নাই। তাহলে আর্থ্রোপোডাতে হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, অ্যানেলিডাতে হচ্ছে নেফ্রিডিয়াম, প্লাটিহেলমিনথেসে শিখাকোষ হচ্ছে রেচনাঙ্গ হিসেবে কাজ করে। তাহলে প্রশ্নটা ছিল শিখাকোষ কোন পর্বের বৈশিষ্ট্য? তো শিখাকোষ হচ্ছে প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। তাহলে জুলজির পরবর্তী প্রশ্ন হচ্ছে মানবদেহে মোট ইমিউনোগ্লোবিনের কত ভাগ আইজিজি? আচ্ছা, এই প্রশ্নটা করা হয়েছে জুলজি চ্যাপ্টার 10 থেকে। ওখানে যে ইমিউনোগ্লোবিন, অর্থাৎ ইমিউনোগ্লোবিন মানে হচ্ছে অ্যান্টিবডি। তাহলে আমরা জানি আমাদের দেহে অ্যান্টিবডি হচ্ছে 5 প্রকার। অ্যান্টিবডিগুলো হচ্ছে আমরা মনে রাখবো গেমড দিয়ে, GAMED, গেমড দিয়ে মনে রাখবো। তো এখানে ইমিউনোগ্লোবিন জি থাকে হচ্ছে 75%, ইমিউনোগ্লোবিন এ থাকে 15%, ইমিউনোগ্লোবিন এম থাকে হচ্ছে 5 to 10%, ইমিউনোগ্লোবিন ই থাকে হচ্ছে 0.1% এবং ইমিউনোগ্লোবিন ডি থাকে হচ্ছে 1%। আচ্ছা, তাহলে অপশনগুলো দেখো, অপশনগুলো হচ্ছে 75, 15, 10 এবং 5। তাহলে যেহেতু আইজিজি এর কথা বলা হয়েছে তাহলে উত্তরটা হচ্ছে 75%। তো ইমিউনোগ্লোবিন জি সম্পর্কে আরেকটা তথ্য হচ্ছে, এই ইমিউনোগ্লোবিন জিটা হচ্ছে মায়ের দেহ থেকে, বাচ্চা যখন মায়ের পেটে থাকে তো মায়ের দেহ থেকে ইমিউনোগ্লোবিন জিটা বাচ্চার শরীরে প্রবেশ করতে পারে। ঠিক আছে, তাহলে মানবদেহে মোট ইমিউনোগ্লোবিনের কত ভাগ আইজিজি? উত্তর হচ্ছে 75%। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন হরমোনের উৎস পিটুইটারি গ্রন্থি নয়? আচ্ছা, প্রথমে আমরা পিটুইটারি গ্রন্থি সম্পর্কে একটু জেনে নিই। তো এই পিটুইটারি গ্রন্থিকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অগ্র পিটুইটারি, তারপর হচ্ছে মধ্য পিটুইটারি, আর হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। 3টা ভাগে ভাগ করা যায়। তো অগ্র পিটুইটারি থেকে 6টা ট্রপিক হরমোন খরিত হয়। ট্রপিক হরমোনগুলো হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, তারপর হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিক হরমোন। এই গোনাডোট্রপিক হরমোনের মধ্যে আবার হচ্ছে 2টা, একটা হচ্ছে লুটিনাইজিং হরমোন আর একটা হচ্ছে ফলিকুল স্টিমুলেটিং হরমোন। এরপর হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, লাস্ট ওয়ান হচ্ছে প্রোল্যাকটিন। এই 6টা ট্রপিক হরমোন থাকে অগ্র পিটুইটারিতে। এরপর মধ্য পিটুইটারিতে হচ্ছে একটা হরমোন মনে রাখতে হয়, সেটা হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এবং পশ্চাৎ পিটুইটারি থেকে 2টা হরমোন খরিত হয়, একটা হচ্ছে অক্সিটোসিন আর একটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন। এই ভ্যাসোপ্রেসিনের আর এক নাম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আচ্ছা, তাহলে এই হরমোনগুলো হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয়। তাহলে আমরা একটু মিলাই নেই যে কোন হরমোনটা পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয় না। আচ্ছা, তাহলে ভ্যাসোপ্রেসিন প্রথম অপশন, ভ্যাসোপ্রেসিন, এই যে ভ্যাসোপ্রেসিন আছে পশ্চাৎ পিটুইটারিতে খরিত হয়। এরপরে হচ্ছে প্রোজেস্টেরন, এখানে দেখো কোথাও প্রোজেস্টেরন নাই। তাহলে এরপরে হচ্ছে প্রোল্যাকটিন, এই যে প্রোল্যাকটিন আছে। এরপর অক্সিটোসিন, এই যে অক্সিটোসিনও আছে। তাহলে উত্তর হচ্ছে প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরন খরিত হয় হচ্ছে স্ত্রীদেহের ডিম্বাশয় থেকে। তো ডিম্বাশয় থেকে খরিত হয়। ডিম্বাশয় থেকে 2টা হরমোন খরিত হয়। তো একটা হচ্ছে প্রোজেস্টেরন আর একটা হচ্ছে ইস্ট্রোজেন। যেহেতু এই ডিম্বাশয় হচ্ছে স্ত্রীদেহে থাকে তাই স্ত্রী হরমোন বলা হয় এই 2টাকে, অর্থাৎ স্ত্রী হরমোন হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। আচ্ছা, তাহলে কোন হরমোনের উৎস পিটুইটারি গ্রন্থি না? উত্তর হচ্ছে প্রোজেস্টেরন। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। তাহলে আমাদের 12 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের আবরণ কোনটি? তো মানুষের মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড এই 2টাকে একত্রে বলা হয় হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এই 2টা হচ্ছে একত্রে বলা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র।
তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হচ্ছে মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। এই মস্তিষ্ক সুষুম্না কাণ্ডের আবরণ নাম হচ্ছে মেনিনজেস। তাহলে এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে মেনিনজেস। তাহলে উত্তর হচ্ছে মেনিনজেস। এরপরে দেখো এখানে আছে আরও কিছু কিছু অপশন আছে। দেখো পেরিটোনিয়াম। এই পেরিটোনিয়াম হচ্ছে আমাদের যে অঙ্গগুলো আছে, শরীরে যে অঙ্গগুলো থাকে, যেমন হচ্ছে আমাদের পেটের যে অঙ্গগুলা, যেমন হচ্ছে যকৃৎ, তারপর হচ্ছে অগ্ন্যাশয়, তারপরে হচ্ছে ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এগুলা একটা পর্দা দ্বারা আমাদের এই শরীরের মধ্যে আটকানো থাকে। এটাকে বলা হচ্ছে পেরিটোনিয়াম। তাহলে পেরিটোনিয়াম, এটা গেল পেরিটোনিয়াম। এরপরে আসা হচ্ছে পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামের এখানে দেখো কার্ডি, কার্ডি মানে হচ্ছে, এই কার্ডি কথাটার মানে হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড। যেমন হচ্ছে কার্ডিওলজি মানে কি? কার্ডিওলজি মানে হচ্ছে হৃদবিজ্ঞান। আচ্ছা, তাহলে পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ, এটা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ। এরপর দেখো নিউরোকার্ডিয়াম। আসলে নিউরোকার্ডিয়াম আসলে কোনো কিছুর আবরণ না, এই অপশনটা আসলে বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে মানুষের মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের আবরণ কোনটি? উত্তর হচ্ছে মেনিনজেস। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন প্রাণীতে প্ল্যাকয়েড হ্রাস রয়েছে? তো এই প্রশ্নটা করা হয়েছে জুলজি প্রথম অধ্যায়ে কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের যে 7টা শ্রেণী আছে সেখান থেকে। তো 7টা শ্রেণীর মধ্যে প্রথম 3টা শ্রেণী হচ্ছে, এক নম্বরটা হচ্ছে কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস, কন্ড্র মানে হচ্ছে তরুণাস্থি, এরা হচ্ছে তরুণাস্থিময় মাছ। এরপর হচ্ছে অ্যাক্টিনোপটেরিগি। এরপর হচ্ছে অ্যাক্টিনোপটেরিগি। অ্যাক্টিনোপটেরিগি হচ্ছে রশ্মিযুক্ত মাছ। এরপর হচ্ছে সার্কোপটেরিগি। সার্কোপটেরিগি। আচ্ছা, কন্ড্রিকথিস যে মাছ, তরুণাস্থিময় মাছ, এদের হচ্ছে প্ল্যাকয়েড আঁশ থাকে, প্ল্যাকয়েড আঁশ থাকে। এরপর হচ্ছে অ্যাক্টিনোপটেরিগি, এদের আঁশ হচ্ছে সাইক্লয়েড বা টিনয়েড ধরনের, সাইক্লয়েড বা টিনয়েড ধরনের। এরপর হচ্ছে সার্কোপটেরিগি, এদের যে আঁশ, এদের আঁশগুলো হচ্ছে গ্যানয়েড ধরনের, গ্যানয়েড ধরনের। তাহলে অপশন হচ্ছে যে কোন প্রাণীতে প্ল্যাকয়েড আঁশ আছে? উত্তর হচ্ছে এই প্ল্যাকয়েড আঁশ থাকে হচ্ছে কোথায়? কন্ড্রিকথিস পর্বের। তো কন্ড্রিকথিস পর্বের একটা প্রাণী হচ্ছে হাঙর মাছ। তাহলে হাঙর মাছে হচ্ছে প্ল্যাকয়েড আঁশ থাকে। এরপর দেখো এখানে কি কি আর অপশন আছে। তারা মাছ, তারা মাছ হচ্ছে স্টারফিশ, এটা হচ্ছে একাইনোডার্মাটা পর্বের একটা প্রাণী, একাইনোডার্মাটা পর্বের একটা প্রাণী। এরপর হচ্ছে কই মাছ আর কাতল মাছ, এই দুইটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিগি পর্বের প্রাণী, এদের সাইক্লয়েড বা টিনয়েড ধরনের আঁশ থাকে। তাহলে প্রশ্ন ছিল কোন প্রাণীতে প্ল্যাকয়েড আঁশ রয়েছে? উত্তর হচ্ছে হাঙর। তাহলে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? তাহলে প্রশ্নটা হচ্ছে যে অ্যাড্রেনাল গ্রন্থির কথা বলছে এখানে। তো উত্তরটা বলার আগে আমি আগে অ্যাড্রেনাল গ্রন্থি সম্পর্কে একটু কথা বলে নেই। অ্যাড্রেনাল গ্রন্থিকে দুইটা অংশে ভাগ করা যায়। একটা অংশ হচ্ছে কর্টেক্স, আর একটা অংশ হচ্ছে মেডুলা। আচ্ছা, এই কর্টেক্স অংশ থেকে 3টা হরমোন নিঃসৃত হয়, 3 ধরনের হরমোন। একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, 2 নম্বর হচ্ছে মিনারেলোকর্টিকয়েড এবং 3 নম্বর হচ্ছে সেক্স কর্টিকয়েড। 3টা গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড আর হচ্ছে সেক্স কর্টিকয়েড। এবং মেডুলা থেকে নিঃসৃত হয় হচ্ছে 2টা হরমোন, একটা হচ্ছে অ্যাড্রেনালিন আর একটা হচ্ছে নর অ্যাড্রেনালিন। তাহলে এখন লক্ষ্য করে বলা হয়েছে যে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়। তাহলে এখান থেকে আমরা মিলাই নেই, যেখানে থেকে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, সেক্স কর্টিকয়েড, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, এগুলোর মধ্যে কোনটা এখানে আছে? এই নাম্বার অপশন হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, এই যে গ্লুকোকর্টিকয়েড। তাহলে উত্তর হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। অ্যান্ড বাকি অপশনগুলো দেখো, এটা হচ্ছে গোনাডোট্রপিন। গোনাডোট্রপিন হরমোন নিঃসৃত হয় হচ্ছে পিটুইটারি গ্রন্থির অগ্র অংশ থেকে, অর্থাৎ অগ্র পিটুইটারি অংশ থেকে খরিত হয় এটা। এরপর হচ্ছে প্যারাথরমোন, এই প্যারাথরমোন হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়, প্যারাথাইরয়েড। আর ক্যালসিটোনিন খরিত হয় হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে। তাহলে প্রশ্ন ছিল অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? উত্তর হচ্ছে এ, গ্লুকোকর্টিকয়েড হরমোন। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। তাহলে আমাদের 15 নম্বরের অর্থাৎ শেষ প্রশ্ন হচ্ছে পলিজিনের প্রভাব। আচ্ছা, পলিজিনের প্রভাব কী? আচ্ছা, পলিজিন মানে কি? পলি মানে হচ্ছে অনেক, আমরা জানি পলি মানে হচ্ছে অনেক, জিন মানে হচ্ছে যে সমস্ত ডিএনএর যে অংশটুকু আমাদের বৈশিষ্ট্য নির্ধারণ করে সেটা হচ্ছে জিন।
তাহলে অনেকগুলা জিনের প্রভাব কেমন? আচ্ছা, তো অপশনগুলো হচ্ছে কোডমিনেন্ট, ডমিনেন্ট, রিসেসিভ, কিউমুলেটিভ। আচ্ছা, কোডমিনেন্ট মানে হচ্ছে সহপ্রকটতা, ডমিনেন্ট মানে হচ্ছে প্রকটতা অর্থাৎ প্রকট, রিসেসিভ মানে হচ্ছে প্রচ্ছন্ন, আর কিউমুলেট মানে হচ্ছে পুঞ্জীভূত। পুঞ্জীভূত। আচ্ছা, তো এটার উত্তর হচ্ছে পলিজিনের প্রভাব হচ্ছে কিউমুলেটিভ ধরনের। এটা হচ্ছে উত্তর, কিউমুলেটিভ ধরনের। তো পলিজিনকে আসলে কীভাবে কাজ করে? তো পলিজিন হচ্ছে যেমন মানুষের গায়ের রং, তারপর হচ্ছে চোখের রং, এই সমস্ত বৈশিষ্ট্য নির্ধারণে পলিজিন সাধারণত কাজ করে। তো মনে করো যে চারটা জিন হচ্ছে এ, বি, সি, ডি। তো এই যে চারটা জিন, এই চারটা জিন মিলিতভাবে একটা বৈশিষ্ট্য নির্ধারণ করবে, সেটাই হচ্ছে পলিজিন। তো পলিজিনের প্রভাব হচ্ছে সবগুলা জিনই কিন্তু তার উপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ সেটা হচ্ছে পুঞ্জীভূত। তাহলে পলিজিনের প্রভাব এটা হচ্ছে কিউমুলেটিভ বা পুঞ্জীভূত। তাহলে এই ছিল আমাদের 15টা কোশ্চেন জুলজি থেকে। তো তোমরা সহজেই কিন্তু এই কোশ্চেনগুলা সলভ করতে পারবে এখন। আর হচ্ছে আমি বলে রাখি যে এই প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25 করে, 0.25, অর্থাৎ মোট নাম্বার হচ্ছে 18.75 15টা কোশ্চেনের জন্য। এবং যদি একটা নেগেটিভ মার্কিং হয় তাহলে 0.25 কাটা যাবে। তাহলে এই ছিল হচ্ছে ডিইউ ইউনিট 2019-20 বায়োলজি সলভ। সবাইকে ধন্যবাদ।